গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি। পর্বের সংখ্যা 14, লেখা মারিয়া মিম, ছদ্মনাম। দেখতে দেখতে কেটে গেল আরও 2 সপ্তাহ। আজ প্রিয়কে দেশে ফেরার দিন, সব থেকে খুশি দিন আমার জন্য। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে অপেক্ষার পালা শেষ। পুরো ব্যস্ত আমি আজ। প্রিয়কের পছন্দের খাবার রান্না করেছি নিজ হাতে, মামনিও হেল্প করেছে। আর সময় যেন কাটছেই না, তবু অপেক্ষার পালা শেষ হয়। আমারও হলো। বিকাল পেরিয়ে সন্ধ্যার আবার আসতে প্রিয় মানুষটা দর্শন পেলাম। তার ক্লান্ত মুখের দিকে তাকাতেই সারাদিনের ক্লান্তি নিমিষে হারিয়ে গেল। তবে তার সামনে যাওয়ার সাহস হচ্ছিল না আমার। কেমন যেন এক অনুভূতি, যা বলে বোঝানোর মতো নয়। আড়াল থেকে দেখে চলেছিলাম মানুষটাকে। একসময় তার দৃষ্টিতে আবদ্ধ হয়ে আমি। চোখে চোখ পড়তে নিজেকে লুকিয়ে নিই। তবে তার ওষ্ঠাধরের মৃদু হাসি নজর এড়ায় না। কোনো মতে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে আসি। বুকের মাঝে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হলো, যা এর আগে কখনো হয়েছে বলে মনে হয় না। গেট খোলার আওয়াজে বুঝতে পারি প্রিয়ক্রমে এসেছে। সে রুমে আসতে আমি চলে যেতে নিই, তবে তা আর হয় না। হাত ধরে একটা নিজের কাছে নিয়ে আসে। হঠাৎ এমন হয় ঘাবড়ে যাই আমি, লুটিয়ে পড়ি তার বুকের মাঝে। নিজেকে ছাড়িয়ে নিতে গেলে মানুষটা তার শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় আমাকে। মৃদু কণ্ঠে বলে ওঠে, আমার থেকে পালিয়ে বেড়াচ্ছিস কেন? কই পালাচ্ছি? আমতা আমতা করে জবাব দেয় আমি। প্রিয়ক তার চোখে দুষ্টুমি হাসি হেসে বলল, তাহলে লুকাচ্ছিস কেন নিজেকে? আর লজ্জা পাচ্ছিস কেন? দেখ কী সব বলো না তুমি, ছাড়ো তো, বলে প্রিয়কে ধাক্কা দিয়ে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসি। আসার সময় তার উচ্চ শব্দের হাসির আওয়াজে হৃদ বাজারে ঝংকার তোলে। বাইরে এসে সোজা চলে যায় রান্নাঘরে। ওকে হাত দিয়ে হাঁপাতে থাকে। কেন এমন হচ্ছে আমার সাথে? মানুষটা তো আর নতুন নয়, তাহলে এভাবে হাঁপাচ্ছিস কেন তুই? কথায় চমকে ওঠে। খেয়ালই করিনি মামুনি যে এখানে। এখন মামুনি আমাকে কি ভাবছে কে জানে। কোনো মতে বলি, তাড়াতাড়ি নেমেছি তো তাই, বলে রান্নাঘর থেকে বেরিয়ে আসি। আর চোখে পিছনে তাকাতে দেখতে পেলাম মামনি মিটমিট করে হেসে চলেছেন। আমি আর কিছু না বলে পুনমের কাছে চলে যাই। মাঝরাত, ঘড়ি কাটা জানান দিয়েছে সময় এখন 3টারও বেশি। শীতের আগমনী সুর আসতেই চারপাশ শীত মৃদু শীতলতায় ছেয়ে গিয়েছে। সারাদিন গরম ভাব থাকলেও রাত নামতে প্রকৃতি নেমে আসে শীতের ঠান্ডা বাহক। এরই মাঝে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আমার। ভালো করে চোখ মেলে তাকাতেই দেখতে পেলাম একজোড়া গভীর দৃষ্টিতে আবদ্ধ আমি। তার চোখের দিকে তাকানো যায় না। অদ্ভুত শিহরণ বয়ে যায় রন্ধে রন্ধে। নিজেকে প্রিয়কের বুকের মাঝে লুকিয়ে নিলাম, যেন মানুষটাও আমায় দেখতে না পারে। মানুষটা তার ওষ্ঠদ্বয়ের উষ্ণ পরশাকে আমার ললাটে। দিশেহারা হয়ে আমি আরো বেশি করে গুটিয়ে নিই নিজেকে। সূর্যের সোনালি আলোয় ঝলমল করে ওঠে প্রকৃতি। শীতের আগমনী বার্তাকে টেক্কা দিয়ে রবি নিজের উত্তাপে ধরণীতে ছড়িয়ে দিতে থাকে উষ্ণতা। পাখিদের কলকালিতে মুখরিত হয় চারপাশ। কর্মব্যস্ত মানুষ ছুটে চলে তাদের নিজ নিজ গন্তব্যে। আর আমাদের সারা বাড়িতে ছোটাছুটি করে চলেছে আমাদের ছোট বার্ডটা। আমার কাছে সে পাখির মতো চঞ্চল হলেও প্রিয়কের কাছে সে ফুলের মতো স্নিগ্ধ আর পবিত্র। মানুষটা প্রাণ আমাদের পুনম। ওকে স্কুলের জন্য রেডি করতে প্রতিদিন সকালে আমাকে ওর পিছনে ছুটতে হয়। 1 মিনিটও স্থির হয় না। প্রায় 1 ঘন্টা ওর পিছনে ব্যয় করার পর রেডি করাতে পারি। ওকে রেডি করিয়ে নিজেও তৈরি হয়নি। আগের মতোই প্রিয় কি আমাদেরকে ড্রপ করে দেবে। মামনি থেকে বিদায় নিয়ে আমরা রওনা দিই। প্রথমে প্রমকে স্কুলে দিয়ে তারপর আমাকে নিয়ে যায়। ক্যাম্পাসের সামনে এসে আমাকে নামিয়ে দেয়। সেই সাথে প্রিয়কে নেমে আসে। ক্যাম্পাসের বাইরে অপেক্ষা করেছে হাসি, মুনিয়া, তন্নি আর রিয়ন। সেদিকে এগিয়ে যাই আমরা দুজন। প্রিয়কে দেখে হাসি ফুটে উঠল সবার মুখে। বিভিন্ন কথাবার্তায় পার হয় বেশ কিছু সময়। তারপর সবার থেকে বিদায় নিয়ে প্রিয়ক চলে যায় আর আমরাও ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বাইরে আসতে দেখলাম আবির গেটের বাইরে পায়চারি করছে। আমাদের দেখে এগিয়ে আসে, এসে বলল, এসব কি প্রিয়তা? তোমাদের না ডিভোর্স হওয়ার কথা? তাহলে এখনও কেন ওই অমানুষটা তোমার সাথে? আবিরের কথা শেষ হতে খুব জোরে থাপ্পড় মারলাম ওকে। যথাসম্ভব নিজের রাগ চেপে বললাম, অমানুষ প্রিয়ক নয়, অমানুষ তুমি। আমার কথার থাপ্পড়ে বিস্মিত হয়ে তাকিয়ে থাকে আবির, কিন্তু পরক্ষণে চোখে মুখে ধরা দেয় রাগ ভাব। তবে তা খুব সাবধানে এড়িয়ে যায়। আশেপাশে চোখ বুলিয়ে সবার প্রতিকে দেখে নেয়, যা থেকে হাসি পায় আমার। নিজের গালে হাত রেখে বলে, মাথাকে পুরোটাই গেছে তোমার? তুমি আমাকে মারছো? তোমার প্রিয়ককে মারা উচিত, তা না করে আমাকে। কি করেছি আমি? শুধু তো তোমাকে ভালোবেসেছি, আর তো কিছু না। আবিরের কথা শেষ হতেই আমি তাচ্ছিল্য স্বরে হেসে বললাম, ভালোবাসো? লজ্জা করে না এই কথাটা বলতে? তোমার মতো ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে পারে না, পারে শুধু মেয়েদের মন নিয়ে খেলা করতে।
আর তাছাড়া তোমাদের কাছে তো মেয়েদের অনুভূতির কোনো মূল্যই নেই। তোমরা তো মেয়েদের শরীরটা দেখো, নিজেদের কামনার সঙ্গে মনে করো, এছাড়া তো আর কিছু না, যেমনটা আমাকে করতে চেয়েছিলে। এসব কি বলছো প্রিয়তা? পাগল হয়ে গেছো তুমি? নিশ্চয়ই তোমার ওই ভাই তোমাকে আমার বিরুদ্ধে বলছে, তাই না? তুমি কি করে আমাকে এমন ভাবতে পারো? কেন নিজের বন্ধুদের সাথে বাজি ধরে আমার সাথে অভিনয় করনি? কলেজ প্রোগ্রামের দিন নিজের বন্ধুদের দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করে নিজেই তা থেকে বের করে এনে আমার সামনে ভালো সাজনি? অস্বীকার করতে পারবে আমাকে নিজের কামনা? ছি, আমার বলতে বাধছে। ঘৃণা হচ্ছে নিজের প্রতি, যে তোমাকে বিশ্বাস করেছিলাম, নিজের একজন বন্ধু মনে করতাম, ভাবতাম তোমায় ভালোবাসি আমি। এসবের জন্য নিজেকে ধিক্কার জানাতে ইচ্ছা হয়। আর কতগুলো মেয়ের জীবন নষ্ট করবে তুমি? কম মেয়ের জীবন নিয়ে তো আর খেলা করনি। আর কত? আমার কথা শেষ হতে আবির আবারও নিজের চাপায় দিয়ে বলতে লাগলো, দেখো প্রিয়, তোমারও কোথাও ভুল হচ্ছে। যা ভাবছো তার কোনোটাই সত্যি নয়। আমি এরকম কিছু করিনি, বিশ্বাস করো। আমি, হ্যাঁ আবির, এতদিন এত কষ্ট করে কি লাভ হলো বলো তো? সেই তো পাখি অন্য কাছে বন্দি হয়ে গেল, তোর তো কোনো পাত্তাই রইল না। কেউ একজন বলে উঠলো। তার কথায় প্রতি উত্তরে অন্য একজন বলল, আসলে আবির, এবারে বাজিটা বোধ হয় হারতে চলেছিস তুই, বলে হেসে উঠলো সবাই। তাহলে তোরা এখনো আবিরকে চিনলি না? আবির কখনোই কোনো বাজিতে হারেনি, আর আগেও হারবে না। প্রিয়তাকে তো আমার বেনে আনবই, আজ হোক বা কাল, ওকে আসতেই হবে। আবিরের কথা শেষ হতেই অন্য কারো কণ্ঠ শোনা গেল, আর কি করে আনবি বলতো, বিয়ে তো হয়ে গেল ওর। তাতে কি হয়েছে? আমি প্রিয়তার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করেছি যে ও ভাবছে আমি ওকে এতটাই ভালোবাসি, ওর জন্য নিজের জীবন দিতেও রাজি। প্রিয়তা বড্ড ইমোশনাল বুঝলি, একটুতে দুর্বল হয়ে পড়ে। দেখা যাক, তবে এবার কিন্তু আমাদেরও ভাগ দিতে হবে। একা একা খেলে খেলে চলবে না কিন্তু। সে আর বলতে বেচারি রসিতা না হয়ে তার বোঝা বয়ে বেড়াচ্ছে। এবার তা সত্যি সত্যি হবে। শোনা গেল উচ্চস্বরে কিছু নোংরা হাসির আওয়াজ। একটা ভয়েস রেকর্ড ছিল এটা। যা শোনার পর আর কিছু বলা থাকলো না আবিরের। তার কথা সেখানে আটকে গেল। তো বের হয়ে এলো তার আসল রূপ, যা সবসময় লুকিয়ে রেখেছিল আমার থেকে। ও, তাহলে সব জেনে গেছিস? ভালো হলো, আর নাটক করতে হবে না। আমিও ভুল হয়ে গেছি এক নাটক করে। হ্যাঁ, সবটাই আমিই করেছি। এরকম বাজি প্রায় প্রায় ধরি আমরা, তোকে নিয়েও বাজি ধরে ওরা। তাই প্রোগ্রামের দিন অন্ধকারের সুযোগ নিয়ে আমার বন্ধুদেরই বলেছিলাম তোর উপর আক্রমণ করতে, যাতে তোকে সেখান থেকে সেভ করে তোর কাছে কাছে আসতে পারি। আর হলো তাই। তুই আমার কাছে শুধুমাত্র আমার বেড পার্টনার হওয়ার যোগ্য, আমার ভালোবাসার নয়। আবিরের কথা শেষ হতে আমি আবিরের গালে আরও একটা থাপ্পড় মারলাম। এবার আবির আমাকে মারতে নিলে চোখ বুজে নেই, কিন্তু কিছুকাল পার হওয়ার পরও কোনো রূপ আঘাত না পাওয়ায় চোখ মেলে তাকাই। প্রথমে চোখ যায় প্রিয়কের উপর। আমার দিকে উঠানো আবিরের হাত শক্ত করে ধরে আছে মানুষটা। হাতে মোচড় দিতে মৃদু আর্তনাদ করে ওঠে আবির। প্রিয়ক বলল, জন্ম থেকে প্রতিটা বিপদ ওর ডাল হয়ে থেকেছে আমি। কোনো আঘাত ওর শরীরকে স্পর্শ করতে দেয়নি। ওকে কেউ সামান্য আঘাত করলে তার অবস্থা এমন করেছি যে দ্বিতীয়বার ওর দিকে চোখ তুলে তাকানোর সাহস হয়নি। আর সেখানে তুই আমার প্রিয়তার এত বড় ক্ষতি করতে চেয়েছিলি, সেটা জেনেও চুপ ছিলাম শুধুমাত্র সঠিক সময়ের জন্য। রাজ, তুই ওকে আঘাত করতে নিয়েছিলি, বলে আরো শক্ত করে মোচড় দেয়। আবির চোখ মুখ তখন দেখার মতো ছিল। আমি প্রিয়কে ছাড়িয়ে নিই। প্রিয় করে হাত ছেড়ে বলল, এরপর যদি প্রিয়তার আশেপাশেও তোকে দেখেছি, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর প্রিয়তার ক্ষতি করার কথা স্বপ্নে ভাবতে যাস না, তাহলে সেখানে মরবি। মনে রাখিস, যতদিন আমি বেঁচে আছি ততদিন প্রিয়তার গায়ে কোনো রকম আঘাত আমি লাগতে দেব না। প্রিয়কের কথা শেষ হতে আমার হাত ধরে নিয়ে আসে। বাকিদের বিদায় জানিয়ে গাড়িতে উঠিয়ে বসে আমরা গাড়ি চলতে শুরু করলে চোখ বুজে ছিঁড়ে মাথায় এলে দিই। আবিরের ব্যাপারে এসব কথা প্রিয়ক আমাকে জানিয়েছিল বাইরে যাওয়ার আগে। সেদিন নিজেকে শেষ করে দিতে ইচ্ছে হচ্ছিল। আবিরের কথা জানার পর প্রিয়ক আবিরের সম্পর্কে সব খোঁজখবর নেয়। যখন এই সত্যটা জেনেছিল, তখন প্রিয়কের মাঝে ঠিক কী চলছিল তা বুঝতে বাকি থাকে না। আবির এর আগেও অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করেছে। তাদের মধ্যে কেউ কেউ নিজের জীবন দিয়ে দিয়েছে, এছাড়াও জড়িত আছে অনেক খারাপ কাজে। ফলে প্রিয়কের এখানে না থাকার সময় যদি আবির জানতো আমি ওর ব্যাপারে সব জানি, তাহলে আমার ক্ষতি করতে পারতো। আর ভাবতে পারছি না এতটা নিখুঁত অভিনয় মানুষ কীভাবে করে। প্রিয়ক হয়তো আমার অবস্থা বুঝেছিল, এক হাতে আমাকে তার বুকের মাঝে নিয়ে নেয়।
এক হাতে আমাকে তার বুকের মাঝে নিয়ে নেয়, শক্ত করে জড়িয়ে রাখে।